নিতুর এখন কিছুটা স্বস্তি লাগছে। একবার যদি নাম্বারের মানুষকে খুঁজে পাওয়া যায় তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করাই কোনো বাধা থাকবে না। নিতু আবারও উঠে বসে দেখে নিল নিহাদ জেগে আছে কিনা। ও কিছু জানতে পারলে সমস্যা বেড়ে যাবে। কাল অনেক কাজ আছে, সকাল সকাল উঠতে হবে। তাই আর কিছু না ভেবে শুয়ে পড়ল। পরদিন খুব ভোরে উঠে নিজেকে কিছুটা পরিপাটি করে নিল। সাইদ বলে দিয়েছে সকালে ডিউটি থেকে ফেরার পথে তার সাথে দেখা করে বাসায় ফিরবে। তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে হবে। সারারাত ডিউটি করে এমনিতে ক্লান্ত, বেশি ওয়েট করানো ঠিক হবে না। তাছাড়া সাইদের সাথে আরও কথা আছে। বাসার কাজের লোকেরা ছাড়া কেউ ওঠেনি। এই সুযোগ কেটে পড়তে হবে। সবাই জেগে গেলে কোথায় যাব, কেন যাব, কি করতে যাব, হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। নিতু একটু হেঁটে সামনে যেতেই সিএনজি ডেকে নিল। তারপরে সোজা স্বর্ণতলী রেস্টুরেন্ট। সেখানে সাইদ আগে থেকেই বসে আছে। সাইদ, তোরা মেয়েরা এত লেট কেন বলতে পারিস? কখনো কি কোনো মেয়ে কারো সাথে দেখা করার সময় আগে আসতে পেরেছে? নিতু, এটাই মেয়ে সমাজের ইতিহাস, আমি তো সেই ইতিহাস ভাঙতে পারব না। সাইদ, ইতিহাস না পাতিহাস। আচ্ছা এবার বল কি হয়েছে? নিতু, এই নাম্বারটার ডিটেলস আমাকে দিতে পারবি? সাইদ, সে না হয় পারব, কিন্তু তুই কেন এর ডিটেলস জানতে চাইছিস? তাতে যদি এই ব্যক্তির কোনো ধরনের ক্ষতি হয় তাহলে দিতে পারব না। নিতু, প্লিজ না করিস না। ক্ষতি ওর না, ক্ষতি হয়েছে আমার। পাপ না করেও পাপের বোঝা বইতে হচ্ছে। মলিন ভাবে। সাইদ, দেখ কোনো গোলমেলে ব্যাপার থাকলে আমাকে বল, সব ধরনের সাহায্য পাবি। নিতু আর দ্বিধাদ্বন্দ্বে না থেকে পুরো ব্যাপারটা সাইদকে বলল। সাইদ মনোযোগ সহকারে সবটাই শুনল। সাইদ, ও মাই গড, তোর জীবনে এমন অঘটন ঘটে গেছে আর তুই আমাকে আজ জানাচ্ছিস? নিতু, কি করব বল, অনেক ভয় পেয়েছিলাম। নিজের ভালোবাসার মানুষ যেখানে নষ্টা বলতে পারল, অন্যকে কেমন করে বলবো? সাইদ, তাই বলে আমাকেও বিশ্বাস করতে পারলি না? নিতু, দেখ তোকে বিশ্বাস করি দেখেই তো তোকে সব বললাম। প্লিজ তুই একটা কিছু কর। সাইদ, আমার যথাসাধ্য চেষ্টা করব, তবে সব সময় তোর ফোন খোলা রাখিস। দরকার পড়লে সময় আর জায়গা বলে দিব। নিতু, থ্যাঙ্কস। সাইদ, এখনো থ্যাঙ্কস নেওয়ার সময় হয়নি। আচ্ছা ছাড়, কি খাবি বল? নিতু, আমি কিছু খাব না। বাসায় কাউকে না জানিয়ে এসেছি, বেশি সময় থাকতে পারব না। সাইদ, তাই বলে না খেয়েই চলে যাবি? নিতু, অন্য দিন খাব। আমি এখন উঠছি। প্লিজ যত তাড়াতাড়ি পারিস কাজটা করে দিস। সাইদ, আরে তুই টেনশন করিস না, তুই বাসায় যা, কাজ হয়ে যাবে। নিতু, ওকে, বাই। সাইদ, বাই। নিতু বাসা থেকে গেছে এখনো 1 ঘন্টা হয়নি, তার আগেই তোলপাড় শুরু হয়ে গেছে। একবারে হারিয়ে গেলে যে কি করবে আল্লাহ মালুম। কিন্তু কি উত্তর দেব? এত সকালে কোথায় গিয়েছি কি বলবো? বাসার সবাইকে তাও না হয় কিছু একটা বলে বোঝানো যাবে। নিহাদ জেগে যায়নি তো? ওকে বোঝানোর সাধ্য আমার নেই। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাঘও উঠে ঘরে পায়চারি করছে। কি বলবো এখন? নিতু রুমে ঢোকার সাথে সাথে নিহাদ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। নিহাদ, কি রে, এত জলদি ফিরে এলি? এত তাড়াতাড়ি হয়ে গেল? নিতু কিছু বলার আগে তার আব্বু আম্মু রুমে হাজির। সাথে মিতু ও আছে। আম্মু, কি হয়েছে তোর? এত সকালে কোথায় গিয়েছিলি? নিতু, আম্মু বাইরে হাঁটতে গিয়েছিলাম।
তোতলাতে তোতলাতে। আম্মু পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে, হাঁটতে গিয়েছিলি এই পোশাকে? সাথে ব্যাগও আছে। নিতু, আম্মু আসলে আমি দুইটা কাজ একসাথে করেছি। কি কাজ? ভোরে ঘুম ভেঙে গিয়েছিল, ভাবলাম একটু হেঁটে আসি, আর তখনই শম্পা ফোন করে জানালো আমার সাথে কি জানি বলবে। শম্পাদের বাসাও বেশি দূরে না, আবার বান্ধবীর সাথে তো যে কোনো ড্রেসে দেখা করা যায় না। তাই না বলো? আমাদের সাথে বলে যেতে পারতি। শুধু শুধু টেনশন করতাম না। কাউকে সামনে পেলাম না। আর তোমার বললে কি নাকি বলতে, তাই বলিনি। ঠিক আছে, আজকে কিছু বললাম না। বিয়ের পরে কোথাও যেতে হলে স্বামীর অনুমতি নিতে হয়। আর যেন কখনো এমন ভুল না হয়। আচ্ছা আম্মু, মনে থাকবে। কাপড় চেঞ্জ করে নিচে আয়। সকাল থেকে সবাই টেনশনে মরছি। জামাই বাবাজিকে নাস্তাটাও দেওয়া হয়নি। জলদি নিচে আয়। কথা শেষ হওয়ার আগেই মিতু নিহাদের হাত ধরে, দোলাভাই চলেন না, একটু বাইরে থেকে ঘুরে আসি। একা একা আর রুমে কত থাকবেন? নিহাদকে কিছু বলার সুযোগ না দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে চলে গেল। আব্বু আম্মুর চোখে খারাপ লাগলেও ততটা সিরিয়াস ভাবে নেয়নি। কিন্তু নিতুর কাছে খুবই গোলমেলে লাগল। না জানি নিহাদকে একা পেয়ে আরও কি বলবে। নিতু আর আম্মু দুজনে মিলে নিহাদের জন্য অনেক নাস্তা তৈরি করল। নতুন জামাইয়ের জন্য নতুন নতুন পিঠাও বানালো। কিন্তু যার জন্য এত কিছু তার খোঁজ নেই। নাস্তার টেবিলে অপেক্ষা করতে করতে নাস্তার বেলা শেষ। নিতু অনেকবারই ফোনে ট্রাই করেছে, আম্মু নিজেও ফোন করেছে। ফোন অফ। সকাল গড়িয়ে বিকাল হতে চলল, কারো কোনো খোঁজ নেই। না নিহাদের না মিতুর। আব্বু আম্মু ভাবছে তাদের কোনো বিপদ হলো কি না, আর নিতু ভাবছে তার বোধহয় কপাল পড়ল। নিশ্চয় মিতু কিছু বানিয়ে বানিয়ে বলেছে। তাই হয়তো বাসায় আসতে চাইছে না। অপেক্ষার প্রহর শেষ করে মিতু আর নিহাদ বাসায় ফিরল। মিতুর হাত ভর্তি শপিংয়ের ব্যাগ। তার মানে সারাদিন তারা শপিং করেছে। শুধু শপিং করলে তো ভালোই হতো, কিন্তু না জানি আরও কি করেছে। নিজের বোন হয়ে এই প্রথম কাউকে বোনের সংসারে আগুন লাগাতে দেখলাম। মেয়ের জামাই যতই ভুল করুক তাকে তো কিছু বলা যায় না। তবে আব্বু আম্মু মিতুকে যে ভয়ঙ্কর কথা শোনাচ্ছে সেটা বুঝতে আর বাকি নেই। নিতুর তো সামর্থ্য নেই নিহাদকে কিছু বলার। নিতু একটি বারের জন্য জানতে চাইল না। সকালের নাস্তার অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত ডিনারে ঠাঁই মিলল। তবে রাতে খাবার টেবিলে মিতু আসেনি। তার মানে আব্বু আম্মু অনেক কথাই শুনিয়েছে। জেদ ধরে সামনে আসেনি। খাবার টেবিলেই নিহাদ সাফ সাফ জানিয়ে দিয়েছে কাল সকালেই বাসায় ফিরবে। কোনো যুক্তি তার কথার নড়চড় করতে পারল না। নিতুর ও তার উপর কথা বলার সাহস নেই। নিতুর আম্মু মনে মনে, বিয়েতে জামাইকে সহজ সরল মনে হলেও এখন বোঝাই যাচ্ছে বাছাধন কেমন এক গুয়ে। খাবার টেবিলেই নিহাদ সাফ সাফ জানিয়ে দিয়েছে কাল সকালেই বাসায় ফিরবে। কোনো যুক্তি তার কথার নড়চড় করতে পারল না। নিতুর ও তার উপর কথা বলার সাহস নেই। নিতুর আম্মু মনে মনে, বিয়েতে জামাইকে সহজ সরল মনে হলেও এখন বোঝাই যাচ্ছে বাছাধন কেমন এক গুয়ে। এক রোখা মানুষ হলে কত জ্বালা, তার উপর জামাই হলে তো আরও জ্বালা। না যায় সহ্য করা, না যায় কিছু বলা। পরদিন সকালে নিতু উঠে আব্বু আম্মুর কাছ থেকে ক্ষমা চাইল। কি কারণে চাইল সেটা বলল না। অনেকবার জিজ্ঞাস করেও জবাব শুধু নীরবতা। একবার মিতুর কাছেও গিয়েছিল বোনটার সাথে কথা বলতে। কিন্তু মিতু কিছুতেই কথা বলল না। আরও জানিয়ে দিল তারা বাসা থেকে না বেরোনো পর্যন্ত সে রুমের দরজা বন্ধ করেই রাখবে। মিতুর সাথে আজ পর্যন্ত জেদে কেউ পেরে ওঠেনি, আর পারবে কি তাও জানা নেই।
একই গর্ভে থেকে একই সময় জন্ম নিয়ে ও দুইজন ভিন্ন জগতের। একজন বিলিয়ে দিতে ভালোবাসে আর অন্যজন আত্মসাৎ করতে। বাসায় ফেরার পথে শেষ চেষ্টা করেও মিতুর সাথে দেখা হল না। একটি বারের জন্য সামনে আসলো না। মিতুর বিয়ের দিন যেতে কষ্ট না হলেও আজ যেতে ভীষণ কষ্ট হচ্ছে। অনেক কান্না করতে ইচ্ছা করছে। তবু ও কান্নাকে কাবু করে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়িতে ওঠার সাথে সাথেই নিহাদ স্টার্ট করে চলতে শুরু করল। যত দূর চোখ যায় নিতু বাচ্চাদের মতো হাত নেড়ে আব্বু আম্মুকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু একসময় চলন্ত রাস্তার দুরন্ত মানুষের ভিড়ে আব্বু আম্মুকে হারিয়ে ফেলল। মানুষের ভিড়ে আর দেখতে পাওয়া যাচ্ছে না। পথের সঙ্গী একমাত্র নামের স্বামী। নাম মাত্রই তো স্বামীর কোনো অধিকারটা দিয়েছে? নিহাদ, ডিভোর্সের পরে কোথায় থাকবি? বাবা মাকে কি বলবি ভেবেছিস? নিতু, হ্যাঁ, আমি দ্রুতই ডিভোর্স দিতে চাই। তোর কিছু বলার থাকলে বলতে পারিস। অনেক তো সহ্য করলে, আর কয়েকটা দিন না হয় সহ্য করো। আমি নিজে থেকেই তোমাকে মুক্ত করে দিব। কাউকে কিছু বলারও দরকার পড়বে না। সময় চাইছিস, নিতে পারিস, তবে বেশি সময় দিতে পারব না। আমার যে স্বাধীনতা খুব প্রয়োজন। স্বাধীনতা না অন্য কাউকে ভীষণ প্রয়োজন? সেটা তোর না জানলেও চলবে। বাসায় পৌঁছে নিতু স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলল। নতুন বউয়ের মতো সালাম করে পুনরায় আশীর্বাদ নিল। নিহাদ অবশ্য এসব দায়ভার থেকে মুক্ত। এমনিতেই বাবা মার দোয়া সর্বদা তার সাথে আছে। নিতু ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ফোন বের করে দেখে একটা নাম্বার থেকে অনেকগুলো মিসড কল। কয়েকটা SMS-ও আছে। সাইলেন্ট করা ছিল তাই বুঝতে পারেনি। নাম্বারটা অপরিচিত হলেও SMS পড়ে ভালোই বোঝা যাচ্ছে এটা সাইদের নাম্বার। সাইদ বার করে বলেছিল ফোন কাছে রাখতে। কখন কি দরকার পড়ে। নিতু নিহাদকে না বলে ফোন হাতে বেকনিতে চলে গেল। এখনই সাইদের সাথে কথা বলতে হবে। ভরসার মানুষটাও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে শেষ আশাটাও ভেস্তে যাবে। এই সাইদ দারুণ অ্যাক্টিভ মাইন্ডের। প্রথমবার রিং বাজতেই রিসিভ করে। নিতু ভেবেছিল হয়তো কোনো প্রয়োজনে ফোন করেছে, কিন্তু এখনই যে এত বড় সুসংবাদ পাবে ভাবেইনি। নিতু যে নাম্বারটা দিয়েছিল তার সব ডিটেলস বের করে ফেলেছে। ওই নাম্বারের সাথে কে কে যুক্ত, কার কার সাথে কথা বলেছে, সব কিছুই। নিতুর যেন আনন্দে নাচতে ইচ্ছা করছে, কিন্তু তার ভেতরেও সমস্যা আছে। সাইদ আজই যদি ফাইলটা না দিতে পারে তাহলে আরও 2 মাস পরে নিতে হবে। চাকরি সুবাদে তাকে 2 মাসের জন্য ঢাকার বাইরে পাঠানো হবে। রাতের ফ্লাইটে সাইদ চলে যাবে। এখন নিতু পড়ে গেল মহা জ্বালায়। আজই ফাইলটা আনতে যাওয়া সম্ভব না, তেমনি 2 মাস ধৈর্য ধরে থাকাটাও প্রায় অসম্ভব। 2 মাস অপেক্ষা করে থাকার চাইতে আজই দেখা করাটা বেশি বেটার হবে। নিতু আজও সেই রেস্টুরেন্ট সন্ধ্যার সময় দেখা করতে বলে দিল। নিতুর মাথায় এখন শুধু একটাই চিন্তা, কিভাবে সন্ধ্যায় বের হবে। সেদিনের মতো নিহাদ তো আজ ঘুমিয়ে নেই। এখানে আব্বু আম্মু ও নেই যে তারা সাপোর্ট করবে। তবে যাই হোক করে বের হতে পারলেই হয়, বাকিটা পরে সামলে নিব। বিকালবেলা নিহাদকে তার ল্যাপটপে ব্যস্ত থাকতে দেখে নিতু শ্বশুর শাশুড়ির খোঁজ নিতে বের হল। নিচে এসে কাজের লোকেদের কাছ থেকে জানতে পারল তারা বাসার পেছনে যে বাগান আছে সেখানে। যাক, এর চাইতে ভালো সুযোগ আর হয় না। কোনো রকমে বের হতে পারলে হয়। আজ আর সাজগোজ করব না। সাজগোজ করতে সময় অপচয় হবে। শেষে তারা এসে পড়বে, তখন আম ছালা দুটোই যাবে।
নিতু যেতে যেতে একবার ঘড়িতে চোখ বুলিয়ে নিল। সবে মাত্র 5টা বাজে। কিন্তু সাইদ আসবে সন্ধ্যা 7টায়। এখান থেকে রেস্টুরেন্ট পৌঁছাতে খুব বেশি জোর 1 ঘন্টা লাগবে। তার মানে হাতে তবুও 1 ঘন্টা থাকবে। সে না হয় আজ মেয়েদের ইতিহাস পাল্টে আগেই চলে গেলাম। এত নিখুঁত ভাবনাতে ভুলের পরিমাণ বেশি হয়। আগে থেকে পৌঁছালে ভুল আর ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা দুটোই কম। যেই ভাবা সেই কাজ। সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ল। ভাগ্যক্রমে জ্যামে পড়তে হল। জ্যামে কার কতখানি ক্ষতি হয়েছে জানি না, তবে আজ আধা ঘন্টার জ্যামে আমি স্বাচ্ছন্দ্যবোধই করেছি। রেস্টুরেন্ট বসে থাকার চাইতে সিএনজিতে বসে থাকাটা অনেক বেটার ছিল। একদিক থেকে ভালোই হয়েছে। সাইদের জন্য মিনিট 10 অপেক্ষা করতে হয়েছে। তাতেই বান্দা হাজির। তুই কি সব ডিটেলস বের করতে পেরেছিস? কফির মগে চুমুক দিয়ে। এই ফাইলে সব পেয়ে যাবি। ফাইল এগিয়ে দিয়ে। চাইলে একবার দেখে নিতে পারিস। না রে, আমি দেখব না। ফাইলটা সোজা নিহাদের হাতে তুলে দিব। আমি জানতেও চাই না সেই লম্পটটার কথা। জানলে হয়তো ভালোই হতো। নিজেকে সেফে রাখতে পারতি। সে পড়ে দেখা যাবে। দেখ না, সন্ধ্যা হয়ে গেছে, আর বসতে পারবো না। তুই আমার জন্য যা করলি তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। জানি না কখনো তোর ঋণ শোধ করতে পারবো কি না। এখানে ঋণের কথা কোথা থেকে আসছে? বন্ধুর জন্য এটুকু করতে পারবো না? আজ আর তোকে আটকাবো না। সন্ধ্যা হয়ে এসেছে। চল তোকে দিয়ে আসি। না রে থাক, আমি একাই যেতে পারবো। তুই বাসায় চলে যা। পাক্কা যেতে পারবি? পাক্কা। সাইদকে বিদায় দিয়ে সিএনজিতে ওঠার আগেই নিহাদ নিতুকে ছো মেরে নামিয়ে নিল। নিতুর যেন অবাক হওয়ার শেষ নেই। নিহাদ এখানে কোথা থেকে? নিহাদ, বাইকে ওঠ। নিতু, তুমি কোথা থেকে আসলে? তোকে বাইকে উঠতে বলেছি না? রাগান্বিত কণ্ঠে। নিহাদ, আমি এখানে কেন এসেছি জানতে চাইবে না? আমাকে বলতে হবে না। আমি সবটাই জেনে গেছি। তোকে বাইকে উঠতে বলছি, উঠে বয়। নিতু নিহাদের কথা শুনে অবাকই হল। নিহাদ কোথা থেকে জানল? তাহলে কি নিহাদ নি? কিরে, উঠে বসতে বললাম না? নিতু ধমক খেয়ে দ্রুত উঠে বসল। নিহাদ আর এক বিন্দু ও সময় অপচয় না করে চলতে শুরু করল। সাইদকে বিদায় দিয়ে সিএনজিতে ওঠার আগেই নিহাদ নিতুকে ছো মেরে নামিয়ে নিল। নিতুর যেন অবাক হওয়ার শেষ নেই। নিহাদ এখানে কোথা থেকে? নিহাদ, বাইকে ওঠ। নিতু, তুমি কোথা থেকে আসলে? তোকে বাইকে উঠতে বলেছি না? রাগান্বিত কণ্ঠে। নিহাদ, আমি এখানে কেন এসেছি জানতে চাইবে না? আমাকে বলতে হবে না। আমি সবটাই জেনে গেছি। তোকে বাইকে উঠতে বলছি, উঠে বয়। নিতু নিহাদের কথা শুনে অবাকই হল। নিহাদ কোথা থেকে জানল? তাহলে কি নিহাদ নি? কিরে, উঠে বসতে বললাম না? নিতু ধমক খেয়ে দ্রুত উঠে বসল। নিহাদ আর এক বিন্দু ও সময় অপচয় না করে চলতে শুরু করল। নিহাদ শব্দের বেগে বাইক ছুটিয়ে চলছে। নিতু ভালো করেই জানে নিহাদের রাগ চরম সীমাতে আছে। রাগ হলেই এমন দ্রুত গতিতে বাইক চালাই। নিতুর বসে থাকতেও ভয় করছে। শক্ত করে ধরে বসে আছে। নিতু বাইক থেকে নামতে না নামতে নিহাদ হাত ধরে টানতে শুরু করল। নিহাদ এতটাই শক্ত করে হাত ধরেছে নিতুর কাচের চুড়িগুলো মরমরিয়ে ভেঙে পড়ছে। ভাঙা কাচের চুড়িগুলো হাতের মধ্যে ঢুকে রক্ত ঝরাচ্ছে। নিহাদের সেদিকে খেয়াল নেই। নিতু অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে পারল না।
নিহাদ এতটাই দ্রুত হেঁটে চলেছে, তার সাথে পা মিলাতে নিতুকে দৌড়াতে হচ্ছে। নিহাদ আজ এতটাই রেগে আছে, বাবা মায়ের সামনে দিয়েই নিতুকে টেনে নিয়ে চলে গেল। আব্বু আম্মু অনেকবার নিষেধ করলেও তাদের বারণ শোনেনি। নিতুকে ধক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দরজা আটকিয়ে দিল। ভয় নিতুর গলা শুকিয়ে যাচ্ছে। নিহাদ, এটাই বুঝি তোর সেই নাগর? নিতু, তুমি সাইদের কথা বলছ? ও তো আমার বন্ধু, তুমিও তো ওকে চিনো। বন্ধু? বন্ধুকে দিয়ে মনের রং মেটাতে গিয়েছিলি বুঝি? নিহাদ মুখ সামলে কথা বলো। ও আমার খুব ভালো বন্ধু। খুব ভালো বন্ধু নাকি খুব ভালো পার্টনার? আজ তোকে অনেক সুখ দিয়েছে নাকি? সবাইকে নিজের মতো ভাবো নাকি রেগে গিয়ে? যে নিজের ভালোবাসাকে বিশ্বাস করে না সে অন্যকে কি বিশ্বাস করবে? তোমার চাইতে দিন মজুর মূর্খরাও অনেক ভালো। তারা অন্তত মানুষকে বিশ্বাস করে। দেখ, মাথায় রক্ত উঠাবি না। মাথায় রক্ত উঠালে কি করবে? মারবে? মারো। আমি ও আর চুপ করে থাকব না। মুখে মুখে তর্ক করতে দেখে নিহাদ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। গায়ের সমস্ত শক্তি দিয়ে চর বসিয়ে দিল। এত জোরে চর মেরেছে ঠোঁট কেটে রক্ত পড়ছে। রক্ত বের হতে দেখে দ্বিতীয় চর মারতে গিয়েও নিজেকে সামলে নিল। ঠেলে ফেলে দিয়ে বাইরে চলে আসল। আসার সময় দরজা বাইরে থেকে লক করে দিয়েছে। আব্বু আম্মুকেও গড়া গলায় নিষেধ করল দরজা না খুলতে। নিতু ও বাইরে আসার বৃথা চেষ্টা করল না, সেখানেই বসে আছে। ব্যাগ থেকে ফাইলটা বের করে নেড়ে চেড়ে দেখছে। চোখ বুজে বসে আছে। হঠাৎ সেখান থেকে উঠে টেবিলে রাখা ডায়েরিতে কিছু একটা লিখতে শুরু করল। লিখতে গিয়ে চোখের পানিতে ডায়েরির পাতাটা বর্ণহীন দাগে ভরে গেছে। বা হাতে ডায়েরি চেপে ধরে পাতাটা ছিঁড়ে ফাইলের প্রথম পেজেই রেখে দিল। ফাইল আর ডায়েরি দুটোই পাশাপাশি রেখে বিছানায় চুপটি করে শুয়ে পড়ল। নিস্তব্ধ রুমে ঘড়ির টিকটিক শব্দটাও শোনা যায়। ঘড়িতে 11টা ছাড়িয়েছে। সময় ঘড়ি জীবন ঘড়ির সাথে পাল্লা দিয়ে চলছে। চোখে ঘুম চলে এসেছিল কি না জানি না। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে বসল। নিহাদ ঢুলতে ঢুলতে রুমে প্রবেশ করল। হাত পায়ের গতি দেখে বোঝার বাকি নেই নিহাদ নেশা করেছে। ছন্দহীনভাবে এঁকে বেঁকে পা ফেলছে। ড্রিম লাইটেও বোঝা যাচ্ছে। নিতু উঠে লাইট অন করতে চাইছিল, কিন্তু তার আগেই নিহাদ নিতুকে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। নিতুর হাত শক্ত করে ধরে রেখেছে। রূপ লাবণ্যের প্রশংসা করতে লাগল। নেশার ঘোরে মাতলামি করছে কি না বুঝতে পারছি না। তুই ভীষণ সুন্দর রে নিতু। তোর চোখগুলো আরো সুন্দর। এই চুলে হাত দিয়ে আমার মন কেড়েছে। তোর ঠোঁট বলতে গিয়ে ঝুঁকে পড়ল অনেক অনেক, যা আর কিছু বলবো না। মাতালরা যেমন এক একবার এক এক কথা বলে। নিতু জোর করেই লাইট অন করল। নিহাদ, আরে বাহালোতে তো তুই আরো বেশি সুন্দরী। নিতুকে কোলে বসিয়ে, সে কি তুই কান্না করেছিস? আয় তোর চোখের পানি মুছে দেই, কিন্তু নিতু বাধা দিচ্ছে। নিতু বাধা দেওয়াতে বসা অবস্থাতে বিছানায় ফেলে দিয়ে, আমি টাচ করাতে তোর কষ্ট হচ্ছে বুঝি? তোকে যারা টাচ করে অনেক আদর করে তারা তো তোর ভালো বন্ধু। আমি ভালো না। নিহাদ কথা বলছে আর নিতুর দিকে এগিয়ে আসছে। নিতু ভয় কাচুমাচু হয়ে পিছাতে লাগল। পিছাতে পিছাতে দেওয়ালের সাথে সেটে গেছে। আর পিছানোর জায়গা নেই। নিতু ভাবছে নিহাদ হয়তো তার গায়ে হাত তুলবে, কিন্তু তার চোখে মুখে আজ অন্য নেশা। নিহাদ নিতুর বুক থেকে কাপড় সরাতেই নিতু কেঁপে উঠল। তার সারা শরীর কাঁপুনি দিচ্ছে।
বারবার নিহাদকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে তো নাছোড়বান্দা। দুই হাত চেপে ধরে গলা আর বুকে মুখ ডুবিয়ে দিল। ক্ষুধার্ত প্রাণীর মতো ঠোঁটের ওপর হামলা করল। যৌন উত্তেজনায় চুমুগুলো যে কামড়ে পরিণত হচ্ছে সেদিকেও খেয়াল নেই। মুহূর্তের মধ্যে নিতুর শরীরটা নিহাদের দখলে। নিতু কোনোভাবেই শক্তিতে হারাতে পারল না। বৃথা চেষ্টা না করে নিজেই শান্ত হয়ে গেল। বাধা দিতে ইচ্ছা করলেও বাধা দিচ্ছে না। অসহ্য যন্ত্রণা হচ্ছে তবুও আটকাল না। নিহাদ ব্যথাটা দিয়েই যেন তৃপ্ত হচ্ছে। স্বামী না একজন ধর্ষকের মতোই দেহটা ভোগ করল। ক্লান্ত হওয়ার পূর্ব পর্যন্ত নিজের সমস্ত জোর কাজে লাগিয়েছে। নিতুর কি হলো তা ভাবার সময় নেই, কিন্তু শরীরের নিচের দিকে খেয়াল পড়তেই বাস্তবে ফিরে এলো। এক ঝটকায় সরে পড়ল। নিহাদই যে নিতুর জীবনে প্রথম পুরুষ তা আর বুঝতে বাকি নেই। নিজের সতীত্ব যে এখন বিসর্জন দিয়েছে সেটা রক্তে শরীর আর বিছানা দুটোই জানান দিচ্ছে। রক্ত মাখা বিছানা দেখে আর বুঝতে বাকি নেই নিতু সত্যি ভার্জিন ছিল। তাহলে এতদিন নিতু যা বলেছে সবই সত্য বলেছে। আমিই সন্দেহর বশে নিতুকে কি নাকি বলেছি। মুহূর্তের মধ্যেই নিহাদের মদ আর যৌন নেশা দুটোই কেটে গেছে। এত সময় নিতুর জন্য কষ্ট না হলেও এখন তার ব্যথায় কুকরানো শরীর দেখে সত্যই কষ্ট হচ্ছে। নিতু, তোমার হয়ে গেলে আমাকে একটু রেস্ট দেবে? একটু ওয়াশরুমে যেতাম। কথাটা বলতে গিয়ে নিতুর যে অনেক হলো সেটা ঢোক গিলতে দেখেই বোঝা যাচ্ছে। নিহাদের মুখ থেকে কোনো কথাই যেন বের হচ্ছে না। শুধু মাথা নেড়ে সম্মতি দিল। নিতুর উপর এতটাই নির্যাতন করেছে উঠতেও পারছে না। উঠতে গিয়ে পড়ে যাওয়ার আগেই পালঙ্কের কিনারা ধরে নিজেকে সামলে নিল। খুঁড়িয়ে হাঁটতে দেখে নিহাদের বুকের মধ্যে কাটার মতো ফুটছে। নিতুর জন্য আবারও ভালোবাসা জাগ্রত হচ্ছে। এতদিন যে নিতুর সাথে কত বড় অন্যায় করেছে তা ভেবে নিজেই কেঁদে ফেলল। এত অন্যায় অবিচার করেও নিতু কখনো মুখ তুলে কথা বলেনি, বরং নিজেই সব সহ্য করেছে। একটু আগেও তো তার উপর শারীরিক নির্যাতন করেছি। সবকিছু জেনেও কোনো মুখে তার সাথে কথা বলবো? কত কত প্রতিজ্ঞা করেছিলাম। আর সন্দেহর বশে ভালোবাসাও চিনতে পারলাম না। নিতুকে 1000 বার নষ্টা বলেছি আর ও চোখের জলেই কষ্টকে দাফন করেছে। নিতুর চোখের জলের দাম কি দিতে পারব? কথাগুলো ভাবতে গিয়ে নিহাদের চোখ দিয়েও পানি চলে আসলো। যাই হোক, এখনই নিতুর কাছে ক্ষমা চাইব। নিশ্চয় ও আমাকে ফেরাতে পারবে না। কিন্তু নিতু বাইরে কেন আসছে না? একবার নিজে থেকে ডাক দিব। এত সময় কি করছে? নিতুর আবার কিছু হয়ে গেল না তো? নিহাদ নিজেই অনেকবার ডাকল কিন্তু কোনো সাড়া শব্দই নেই। নিহাদ দরজাতে কান পেতে ভেতরে কি হচ্ছে বুঝতে চেষ্টা করছে। হঠাৎ ভেতরে কিছু একটা নিচে পড়ার আওয়াজ পেল। নিতুকে 1000 বার নষ্টা বলেছি আর ও চোখের জলেই কষ্টকে দাফন করেছে। নিতুর চোখের জলের দাম কি দিতে পারব? কথাগুলো ভাবতে গিয়ে নিহাদের চোখ দিয়েও পানি চলে আসলো। যাই হোক, এখনই নিতুর কাছে ক্ষমা চাইব। নিশ্চয় ও আমাকে ফেরাতে পারবে না। কিন্তু নিতু বাইরে কেন আসছে না? একবার নিজে থেকে ডাক দিব। এত সময় কি করছে? নিতুর আবার কিছু হয়ে গেল না তো? নিহাদ নিজেই অনেকবার ডাকল কিন্তু কোনো সাড়া শব্দই নেই। নিহাদ দরজাতে কান পেতে ভেতরে কি হচ্ছে বুঝতে চেষ্টা করছে। হঠাৎ ভেতরে কিছু একটা নিচে পড়ার আওয়াজ পেল। শব্দ পেয়ে নিহাদ আরও উত্তেজিত হয়ে উঠল। বারবার করে নিতুকে ডাকছে, কোনো কথাই বলছে না। না পেরে দরজা ধাক্কা দিতে লাগল। হঠাৎ করে নিতু দরজা খুলল। নিহাদ, কি হলো? সেই কখন থেকে ডাকছি।
দরজা খুলছ না কেন? নিতু ভেতরে ট্যাপ ছাড়তে গিয়ে ভেঙে গেছিল। পানির শব্দে বুঝতে পারিনি। আচ্ছা গিয়ে শুয়ে পড়ো। নিতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিহাদ যে এত সুন্দর করে কথা বলছে মানতেই পারছে না। না জানি আবারও কোনো শাস্তি ভেবে রেখেছে। একটু আগেও তো সর্বশরীর ছিঁড়ে খেয়েছে। আবার তার কথা না শুনলেও বিপদ। বিছানা থেকে বালিশ আনতে গিয়ে নিজেই নিজের রক্ত দেখে ভয় পেয়ে গেল। সে তখন কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু শরীর থেকে যে এমন রক্ত বের হয়েছে সে নিজেও বুঝতে পারেনি। বিছানার চাদর টান মেরে উঠিয়ে নিচে ফেলে দিল। হয়তো এই শরীরটা ভালো লাগলেও শরীর থেকে বেরোনো রক্তটা নিহাদের মোটেও ভালো লাগবে না। শেষে মার খেতে হবে। তার চাইতে এখনই সরিয়ে রাখা ভালো। বিছানা থেকে বালিশ নিয়ে নিজের জায়গা ফ্লোরে আধশোয়া হয়ে বসে পড়ল। নিহাদের ভেতরে অনুশোচনা বোধ ক্রমাগত বেড়েই চলেছে। চোখ বুঝলেই নিতুর মুখটা ভেসে উঠছে। নিতুর সাথে করা অন্যায়ের কাছে নিজেকে অতি তুচ্ছ মনে হচ্ছে। মন চাইছে একবারটি নিতুর কাছে মাফ চাইতে, কিন্তু একটু আগেও যে অমানবিক ছিল সেটা ভেবে ক্ষমা চাওয়ার সাহস হচ্ছে না। নিহাদ অনেক ভেবে চিনতে দেখল এখনই মাফ চাওয়া ঠিক হবে না। কারো শরীরে আঘাত করলে সহ্য করার সময় দিতে হয়। আর নিতুকে তো শুধু শরীরে না, পবিত্র হৃদয়ে আঘাত দিয়েছি। সময় বুঝে কাল না হয় ক্ষমা চেয়ে নিব। নিহাদ ঝর্ণা ছেড়ে নিজেকে জীবাণু মুক্ত করলেও পাপ মুক্ত করতে পারল না। পাপ মুক্তির একটাই উপায় আছে, নিতুর কাছে মাফ চাওয়া। নিহাদ বাইরে এসে দেখে নিতু ফ্লোরে উপর হয়ে শুয়ে আছে। ব্লাউজের নিচে পিঠের যতটুকু দেখা যাচ্ছে সেখানেও ডজন খানেক হাঁচড়ের দাগ। 6 ইঞ্চির জায়গাতে এতগুলো হাঁচড় থাকলে পুরো শরীরে কতগুলো থাকবে? নিজেকে যেন পশুর চাইতেও খারাপ লাগছে। নিহাদ, নিতু বিছানায় আসো। 2-3 বার ডাক দেওয়ার পরে নিতু নড়েচড়ে উঠে দাঁড়াল। নিজে থেকে শাড়ি খুলে ফেলছে। নিহাদ, শাড়ি খুলছ কেন? নিতু, এখনো অনেক রাত বাকি আছে। অনেক রক্ত ঝরাতে পারবে। নিহাদ, স্টপ ইট, ধমকের ভঙ্গিতে। তোমাকে শাড়ি খুলতে ডাকিনি। নিতু, তাহলে মারবেন নিশ্চয়। মারেন। এখনো মরে যায়নি, সহ্য করতে পারব। আজ আর নিহাদ রাগল না। শান্ত গলায় শুয়ে পড়ো বলে ব্যালকনিতে চলো গেল। পকেট থেকে সিগারেটের প্যাক বের করে দেখে তাতে একটাও সিগারেট নেই। সিগারেটের প্যাককে খানিকটা গালি দিয়ে দূরে ছুঁড়ে মারল। ভাবনার রাত যেন পার হয় না। দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় গ্রিলে হেলান দিয়ে বসে পড়ল। মশাগুলো ব্যাটা জব্বর পেয়ে বসেছে। এত দূর সেই করেও পিছু ছাড়ছে না। এত মেরে ও ভয় নেই। তোরাও কি নিতুর মরেছিস? বীর বীর করে। যা স্যালা, এরাও দেখি নিতুর মতো চুপ করে আছে। আরে ভাই, কিছু তো বল। এভাবে চুপ করে থাকতে যে আমার আর ভালো লাগছে না। বুকের ভেতর কষ্টগুলোতে আগুন ধরে যাচ্ছে। নিহাদ প্রায় সারা রাতই মশাদের সাথে বক বক করল। সকালের সূর্য উঠতেই মশারা ফাঁকি দিয়ে পালিয়েছে। নিহাদ দ্রুত উঠে বসল। মাথার ভেতর অসহ্য যন্ত্রণা করছে। রুমে এসে দেখে নিতু বিছানাতে নেই। রুমে দরজা খোলা। তার মানে বাইরে গেছে। টেবিলের দিকে চোখ পড়তেই দেখে একটা ফাইল রাখা আছে। নিহাদের মনে পড়ল কাল নিতুর হাতেও তো এই ফাইলটাই দেখেছিলাম। নিশ্চয় নিতু কাল এই ফাইলের কথাই বলতে চেয়েছিল। ফাইল খুলতেই দেখে একটা হ্যান্ডনোট। লেখাটা যে নিতুর তা পরীক্ষা করতে হয়নি। কাগজটা হাতে রেখে ফাইল দেখতে লাগল। এটা তো সেই নাম্বারের ডিটেলস যেটা থেকে নিতুর মিথ্যা ভিডিও এসেছিল। ফাইলের মধ্যে যে এমন অবাক করা তথ্য থাকবে নিহাদ ভাবতেও পারেনি।
নাম্বারটা সাজিদের নামে রেজিস্টার করা। আর তার চাইতে বড় কথা, এই নাম্বারে মাত্র 2 জনের সাথে কন্ট্রাক্ট করা হয়েছে। একটা নিহাদের সাথে আর অন্যটা নিতুর ছোট বোন মিতুর সাথে। নিহাদ এবার আরও ভালোভাবে বুঝতে পারল নিতুকে ইচ্ছা করেই ফাঁসানো হয়েছে। তার সাথে মিতুও জড়িত আছে। একটা কথা মাথায় আসছে না, সাজিদ না হয় অপমানের প্রতিশোধ নিতে এসব করেছে, কিন্তু মিতু তার বোন হয়ে কেন তার ক্ষতি চাইবে? নিতুকে ডিভোর্স দিল মিতুর কি লাভ? একমাত্র মিতুর সাথে কথা বললে সবকিছুর সমাধান হতে পারে। ওদেরকে আমি ছেড়ে দিব না, মনে মনে। ওদের কারণে নিতুর উপর এমন অমানবিক আচরণ করেছি, ওদেরকে এমনি এমনি ছেড়ে দেব না। কঠিন শাস্তি ভোগ করতে হবে। রাগে চোখ মুখ লাল করে। কিন্তু তার আগে নিতুর কাছে ক্ষমা চাইতে হবে। নিতুর সাথে অন্যায় ওরা করেনি, করেছি আমি। ওদের শাস্তি দেওয়ার আগে নিতু আমাকে যে শাস্তি দিবে মাথা পেতে নিব। ফাইলটা বন্ধ করতে গিয়ে হ্যান্ড নোটের দিকে নজর পড়ল। চিঠিটা পড়েই নিহাদ বুঝতে পারল নিতু কি করতে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই সবকিছু এলোমেলো ঘুরতে লাগল। সবকিছু ছুঁড়ে ফেলে নিতুকে খুঁজতে লাগল। দৌড়ে কিচেনে গিয়ে দেখে সেখানে নিতু নেই। প্রতিটা রুমে খুঁজেও কোথাও নিতুকে পেল না। হঠাৎ কি ভেবে দৌড়ে বাগানে চলে গেল। সেখানেও নেই। নিতুকে না পেয়ে এসে যেন উন্মাদ পাগলের মতো করছে। এদিক ওদিক ছুটোছুটি করছে। বাগান থেকে ছাদে চোখ পড়তেই দেখল নিতু একেবারে কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে। নিহাদ সেখান থেকে দৌড়ে ছাদে উঠে পড়ল। পড়ল। ছাদে উঠে কোমর চেপে ধরে কিছুক্ষণ হাঁফায় নিল। নিতুকে এত ডাকছে তবুও যেন শুনতেই পাচ্ছে না। ক্রমাগত সামনে এগিয়েই চলেছে। আর একটু গেলেই পা হড়কে নিচে পড়ে যাবে। নিহাদ পেছনে থেকে গিয়ে নিতুর হাত ধরে টান দিয়েই জড়িয়ে ধরল। আচমকা টান দেওয়াতে হাত থেকে ব্লেডটা ছিটকে পড়েছে। নিতু আর নিহাদ দুজনই সেদিকে তাকিয়ে আছে। নিহাদ সেখান থেকে দৌড়ে ছাদে উঠে পড়ল। ছাদে উঠে কোমর চেপে ধরে কিছুক্ষণ হাঁফায় নিল। নিতুকে এত ডাকছে তবুও যেন শুনতেই পাচ্ছে না। ক্রমাগত সামনে এগিয়েই চলেছে। আর একটু গেলেই পা হড়কে নিচে পড়ে যাবে। নিহাদ পেছনে থেকে গিয়ে নিতুর হাত ধরে টান দিয়েই জড়িয়ে ধরল। আচমকা টান দেওয়াতে হাত থেকে ব্লেডটা ছিটকে পড়েছে। নিতু আর নিহাদ দুজনই সেদিকে তাকিয়ে আছে। নিহাদ ব্লেডটা তুলে নিয়ে, এটা কি? কি করতে যাচ্ছি তুমি? নিতু কোনো কথাই বলছে না। কি হলো, কথা বলছো না কেন? এই অবেলা তুমি ছাদের কিনারাতে কি করছিলে আর তোমার হাতে ব্লেড কেন? নিতু অনেকটা চিৎকার দিয়ে, শান্তিনে বাঁচতে না দিল শান্তিতে মরতে তো দাও। নাকি আরও কিছু করার বাকি আছে? নিহাদ, শান্তিতে থাকতে তুমি। নিতু, হ্যাঁ, শান্তিতে থাকতে মরতে চায়। প্রথমে হাতের শিরা কেটে যত সময় শরীরে নষ্ট রক্ত আছে ঝরতে দিব। তারপরে ঝাঁপ দিয়ে একেবারে শান্তির খোঁজে বেরিয়ে পড়ব। বাঁচার কোনো চান্স নেই। তোমাকে কষ্ট করে তাড়াতেও হবে না। নষ্টা মেয়েকে বউ করেছ, তার প্রতিদান হিসেবে না হয় এইটুকু করলাম। নিতু যেমন নিহাদের কথাতে কাঁদত, আজ নিহাদ তার কথাতে কান্না করছে। হঠাৎ করে নিতুকে জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও নিতু। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি।
তোমার ভালোবাসার সাথে অবিচার করেছি। প্লিজ আমাকে ক্ষমা করো। নিহাদ এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে নিতু অনেক চেষ্টা করেও নিজেকে তার বাহু ডোর থেকে মুক্ত করতে পারল না। নিতু, এ কি করছেন? একটা নষ্টা মেয়ের কাছে মাফ চাইছেন? এই দিনের বেলাও নেশা করেছেন নাকি? ছাড়ুন, এই দুশ্চরিত্রাকে জড়িয়ে ধরলে আপনার সম্মান যাবে, আপনার অঙ্গল হবে। নিহাদ, না, ছাড়ব না। তুমি নষ্টা না। আমি সব সত্য জেনে গেছি। তুমি কোনো অন্যায় করনি, কোনো পাপ করনি। তোমাকে ইচ্ছা করেই ফাঁসানো হয়েছে। তোমার মামাতো ভাই আর তোমার মায়ের পেটের বোন তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে চেয়েছিল। এখন পৃথিবীর কোনো কিছুই তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। প্লিজ একটা বার আমাকে ক্ষমা করো। নিতু, আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে। আমি তো সেই নষ্টা যাকে ভোগ করা যায় কিন্তু তাকে নিয়ে সংসার করা যায় না। আমি নিজেই আপনাকে মুক্ত করে দিয়ে যাব। মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন। সে আপনাকে অনেক ভালো রাখবে। আমার মতো নষ্টা দুশ্চরিত্রা হবে না। নিহাদ, তুমি নষ্টা মেয়ে না। নষ্ট তো আমার এই পাথরে বানানো মন, যে সারাক্ষণ তোমার সাথে থেকেও সঠিক কি বুঝতে পারেনি। দুশ্চরিত্রা তুমি না, দুশ্চরিত্র আমি, যার হৃদয়ে ভালোবাসা ও কি দেয়নি। সন্দেহের বেড়াজালে আবদ্ধ ছিল। দুশ্চরিত্র সাজিদ, দুশ্চরিত্রা এই সমাজের মিতুরা, দুশ্চরিত্র এই সমাজের নিহাদরা, যারা অল্পতে ভালোবাসাকে ভুলে যায়, যারা ভালোবাসার মানুষটার চোখের দিকে তাকিয়ে সত্যটা বুঝতে পারে না। তুমি নির্দোষ। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। তবুও একটা বার আমাকে মাফ করবে? একটা বার তোমাকে ভালোবাসার সুযোগ দেবে? এই পাপীটার হৃদয়ে যে এখনো অনেক ভালোবাসা আছে। তোমাকে নিয়ে 1000 বছর না হোক 1000টা স্বপ্ন দেখতে চাই। তোমার ছায়া সঙ্গী হতে চাই। নিতু চুপ করে আছে। নিহাদ, প্লিজ কিছু তো বলো। আমাকে ক্ষমা না করতে পারলে নিজের হাতেই আমাকে মেরে ফেলো। ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও। অন্যায় তো করেছি আমি, তুমি কেন জীবন দিবে? আমি মরলে অনন্ত একটা নষ্ট দুশ্চরিত্র মানুষ কমবে। নিজ হাতেই আমাকে শাস্তি দাও। মেরে ফেলো আমাকে। চোখ দিয়ে পানি পড়তেই আছে। দুজনই চুপ হয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। চোখের কোণো থেকে 2-1 ফোঁটা নোনা জল টুপ টুপ করছে। কান্নাকে চেপে রাখতে চাইছে, কিন্তু হৃদয় থেকে কান্না করতে ইচ্ছা হলে কি তাকে সামলানো যায়? নিজেকে ধরে রাখা যায়? নিতু কেঁদেই ফেলল। নিতুর কান্না দেখে নিহাদও কেঁদে ফেলল। নিতু নিহাদের বুকে 4-5টা কিল ঘুষি মেরে ফের কখনো নষ্টা আর দুশ্চরিত্রা বলবে না তো? নিহাদের মুখে দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না, মাথা দুই পাশে হেলে দুলে উত্তর দিল, নিতু, আগের মতো ভালোবাসবে তো? এবার ও নিহাদ মাথা উপর নিচে করল। নিতু, আর রাতে আদরের সময় ব্যথা দেবে না তো? নিহাদের এবার বুলি ফুটল, কখনো না। তুমি সত্যি আমাকে মাফ করে দিয়েছ। আরও শক্ত করে জড়িয়ে ধরে কখনোই ছেড়ে যাবে না তো? নিতু, কখনোই না। আর কখনো আমায় কষ্ট দিও না প্লিজ। অনেক মেরো খেতে পড়তে দিও না, তবুও কখনো নষ্টা বলো না। আমার যে ভীষণ কষ্ট হয়। নিহাদ, কখনোই বলবো না। আমি ভুল বুঝতে পেরেছি। তোমাকে কষ্ট দিল আমার ও যে কষ্ট হয়। তোমাকে যে। নিতু, থাক, আর কিছু বলার দরকার নেই। তুমি যে ভুল বুঝতে পেরেছ এতেই অনেক। তারা একে অপরকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখল। মনেই হচ্ছে না কাল অবধি তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিল। এভাবেই যেন সারাটা জীবন ধরে থাকতে ইচ্ছা করছে।
নিহাদ নিতুর কপালে একটা চুমু দিয়ে, নিচে যাবে না? নিতু, হুম। নিতুর পা টেনে হাঁটতে দেখে নিহাদ কোলে তুলে নিল। নিতু নিহাদের গলা জড়িয়ে ধরে রেখেছে। নিহাদ নিতুর মুখের দিকে চেয়ে থাকতে থাকতে ঠোঁটে আলতো করে কিচ করল। আজ যেন নিতু লজ্জায় লাল হয়ে যাচ্ছে। নিহাদের বুকে মুখ লুকাল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে, এই তোমার অনেক কষ্ট হবে। আমাকে নামিয়ে দাও। আমি হেঁটেই নামতে পারব। নিহাদ, ব্যথাটা যখন আমি দিয়েছি, এই ৮০ কেজি ওজনের আটার বস্তা নামানোর দায়িত্ব আমার। নিতু, কি আমি ৮০ কেজি ওজনের আটার বস্তা? নিহাদ, কম হয়ে গেল নাকি? তাহলে ১০০ কেজি। নিতু, আমাকে ১০০ কেজি বলা? আজ থেকে খেয়ে খেয়ে ময়ূরী হব। দেখব কেমন কোলে নিতে পারো। নিহাদ, জো আপকা খোয়াইশ হে ম্যাম। নিতু, থাক, আর রোমান্টিক হতে হবে না। নামিয়ে দাও। আব্বু আম্মু দেখে ফেলবে। নিহাদ, দেখুক না। তার ছেলেটা কেমন রোমান্টিক। নিতু, না, আর কোনো কথা শুনব না। এখনই নামিয়ে দাও। নিহাদ, যথা আজ্ঞা মহারানী। আপনার সেবাই এই জীবন উৎসর্গ করিলাম। নিতু, গুড। মনে থাকে যেন। নিতুকে নিচে নামিয়ে দিয়ে নিহাদ, আচ্ছা, একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। নিতু, কি কথা? সাজিদ না হয় তোমাকে না পেয়ে পাগল হয়ে গেছে। প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু মিতু কেন তোমার সংসার ভাঙতে চাইছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। বিয়ের আগের দিন পর্যন্ত তো সবই ঠিক ছিল। হঠাৎ করে ওর কি হলো কে জানে? হুম। যাই হোক, সত্যটা জানতে হলে মিতুকে জবছল করতেই হবে। আর সাজিদকে তো এমনি এমনি ছাড়ছি না। ওকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। পেছনে থেকে আম্মু, কাকে জেলের ভাত খাওয়াচ্ছিস? আগে তো নিজেরা বাড়ির ভাত খা। নিতুকে নিচে নামিয়ে দিয়ে নিহাদ, আচ্ছা, একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। নিতু, কি কথা? সাজিদ না হয় তোমাকে না পেয়ে পাগল হয়ে গেছে। প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু মিতু কেন তোমার সংসার ভাঙতে চাইছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। বিয়ের আগের দিন পর্যন্ত তো সবই ঠিক ছিল। হঠাৎ করে ওর কি হলো কে জানে? হুম। যাই হোক, সত্যটা জানতে হলে মিতুকে জবছল করতেই হবে। আর সাজিদকে তো এমনি এমনি ছাড়ছি না। ওকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। পেছনে থেকে আম্মু, কাকে জেলের ভাত খাওয়াচ্ছিস? আগে তো নিজেরা বাড়ির ভাত খা। নিহাদ, ও আম্মু তুমি? আম্মু, হ্যাঁ, আমি নই তো অন্য কেউ। আর এই তো নিতু। সকালে কই গিয়েছিলে? ছেলে আমার সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। নিতু, আমি তো ছাদেই ছিলাম। ও হয়তো খেয়াল করেনি। নিহাদের দিকে তাকিয়ে আম্মু, বাহ, ছেলে আমার আস্তে আস্তে বউ পাগল হয়ে উঠছে। গুড, ভেরি গুড। তা আপনাদের ভক্তি শ্রদ্ধা বাদ দিয়ে নাস্তাটা করে আমাকে উদ্ধার করুন। নিতু তার শাশুড়ি আম্মুর কথা শুনে মুচকি মুচকি হাসছে। নিহাদ, আম্মু তুমি যাও, আমরা এখনই আসছি। আর দেরি দেখলে কাউকে দিয়ে নাস্তাটা পাঠিয়ে দিল, কৃতজ্ঞ থাকব। নিতু, এই না না। আম্মু, আমরা এখনই আসছি। আম্মু, বাছা আমার, এত ভনিতা ধরে কৃতজ্ঞতা প্রকাশ করল। না রেখে পারি বলো? খাবার পাঠিয়ে দিচ্ছি। যাওয়ার সময় অবশ্য রাগ, অভিমান, ভালোবাসা সবকিছু মিলিয়ে মুখ ভেঙচি কাটল। নিতু, এটা কিন্তু ঠিক করলে না। নিজাদ, কি ঠিক করলাম না? নিচে গিয়ে নাস্তা করলে কি হতো? কি হতো দেখবা? হুম। কি হতো? এই দেখো বলেই নিতুকে জড়িয়ে ধরল।
নিতুকে দেওয়ারের সাথে চেপে 2 হাত 2 পাশে দিয়ে রাখল যাতে দৌড়ে পালাতে না পারে। এটা কি হচ্ছে? কেউ দেখে ফেলবে। কিছু তো করি, তারপরে না হয় দেখবে। বলেই নিতুর ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল। 2 হাত চেপে ধরেই ঠোঁটের স্বাদ নিচ্ছে। নিতু এত চেষ্টা করছে, ছাড়াতেই পারছে না। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনে নিতুকে ছেড়ে দিল। নিতুও যেন হাফ ছেড়ে বাঁচল। নিহাদ, ধুর, সব রোমান্সটাই খতম করে দিল। মনে মনে টেবিলের উপর রেখে যান, কাজের লোকের উদ্দেশ্যে। এই লোকগুলোও না দেখছে রোমাঞ্চ করছি, তার ভেতরে ঠক ঠক। 10 মিনিট পরে আসলে কি মহাভারত অশুদ্ধ হতো। যত সব। নিহাদকে রাগতে দেখে নিতু মুখে হাত দিয়ে হেসেই চলেছে। নিতু, এই দেখো না, আমার ভীষণ খিদে পেয়েছে। কাল রাতেও তো ঘরে আটকে রেখেছিলে। না খেয়েই ছিলাম। কাল রাত থেকে নিতু না খেয়ে আছে শুনে মনটা খারাপ হয়ে গেল। রোমান্সের কথা ভুলে তাকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। নিজ হাতেই নিতুকে খাইয়ে দিচ্ছে। নিহাদ একের পর এক বকবক করছে আর নিতুর মুখে খাবার ঠুসছে। নিতু খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। নিহাদ আনমনেই মুখে খাবার তুলে দিচ্ছে। হঠাৎ নিতুর দিকে চোখ পড়তেই দেখে সে নিঃশব্দে কান্না করছে। নিতু যে কেন কান্না করছে ব্যাপারটা নিহাদের অজানা নয়। তাই আর ফের করে জিজ্ঞাস করল না। আরও কিছুটা এগিয়ে গিয়ে নিতুর মাথা নিজের ঘাড়ের উপর নিল। চোখের ইশারায় বোঝালো ভয় নেই, আর কখনো ছেড়ে যাব না। ভরসা করতে পারো। বা হাতের তালুতে চোখের পানি মুছে শক্ত করে জড়িয়ে রাখল। এভাবে কিছুটা সময় নীরব থেকে। নিহাদ, এভাবে থাকলে হবে? খেয়ে নাও। বেরোতে হবে তো। নিতু, এখন আবার কোথায় বেরোবে? তুমি ভুলে গেলে? বলেছি না, যতক্ষণ সত্যটা সামনে না আসছে নিজেকে অপরাধীর বেড়া থেকে মুক্ত করতে পারছি না। সত্য যত তাড়াতাড়ি সামনে আসবে অপরাধীদের তত দ্রুত শাস্তি দিতে পারব। নিতু, সাজিদকে তুমি চেনো না। ও জেদের বসে যা কিছু করতে পারে। তোমার না ক্ষতি করে বসে। নিহাদ, তাই বলে ওদের ছেড়ে দিল চলবে না। ওদের শাস্তি না দিল ওরা আরও পেয়ে বসবে। আজ তোমাকে টার্গেট করেছে, কাল অন্য কেউ ওদের শিকার হবে। নিতু, তারপর ও তোমার কিছু হলে আমি সহ্য করতে পারব না। জড়িয়ে ধরে। নিহাদ, আমার কিছু হবে না। সত্যের সন্ধানে সৃষ্টিকর্তাও সাথে থাকে। নিতু, হুম। তবে প্রথমে আমরা মিতুর কাছে যাব। নিহাদ, ওকে। তাই হবে। যা জানার মিতুর থেকেই জানতে হবে। মিতুকে জানিয়ে দাও কোথাও না যেতে। আমার কথা বলো যে আমি ওর সাথে কথা বলতে আসছি। তুমি যাচ্ছ জানলে বাসায় থাকবে না। নিতু, আচ্ছা, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। নিতু আর নিহাদকে পরিপাটি হয়ে বাইরে আসতে দেখে আম্মু এগিয়ে আসলেন। আব্বু তো সেই সকালেই অফিসে চলে গেছে। আর আমরা যে এখনই বের হব তারা কিছুই জানে না। আম্মু, কিরে তোরা কি কোথাও বের হবি? নিহাদ, হ্যাঁ আম্মু, তোমাকে বলতেই এলাম। নিতুর বাড়ির জন্য মন কেমন করছে। তাই যদি অনুমতি দিতে ওকে নিয়ে ঘুরে আসতাম। আম্মু, কেন মা, তোর কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? আমরা কি তোর অযত্ন করছি? নিতু, না না আম্মু। কি বলেন? এখানে থাকতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আব্বু আম্মুর জন্য মন কেমন করছিল, নিহাদের সাথে তাল মিলিয়ে মিথ্যা বলল। আম্মু, ও তাই বলো। ঠিক আছে যাও। রাতে কি থাকবে? নিতু, না আম্মু। সন্ধ্যা হওয়ার আগেই চলে আসব। আম্মু, আচ্ছা, সাবধানে যাস কিন্তু।
নিহাদ, আচ্ছা আম্মু বাই। তাড়াতাড়ি চলে আসব। তুমি টেনশন করো না। নিহাদ বাইক নিতে চেয়েছিল কিন্তু আকাশে মেঘ দেখে গাড়িই নিল। পথে মধ্যে বৃষ্টি হলে ঝামেলাই পড়তে হবে। তার চাইতে গাড়িতেই ভালো। নিতু গল্প করতে করতে কেমন জানি ভাবুক হয়ে উঠল। নিতু, আচ্ছা নিহাদ ভিডিওর মেয়েটা কি সত্যি মিতু? নিহাদ, দেখে তো তাই মনে হচ্ছে। ধরে নিলাম ওটা মিতু। এটাও মানলাম ভিডিওটা ওর। কিন্তু ও নিজেই কেন নিজের ভিডিও বানাবে? এই ভিডিওটা তো ওর বিয়ের পরেও ওর হাজবেন্ডের হাতে যেতে পারে। তখন কি হবে? আমার মনে হয় না ভিডিওটা ও জেনে শুনে বানিয়েছে। সেটাও ঠিক। তাহলে সেদিন কেন ও তোমাকে মিথ্যা কথা বলে আমার কাছে খারাপ বানাতে চাইল? কিছু তো একটা জটলা আছে। আমারও তাই মনে হচ্ছে। সব কিছু না জানলে কিছুই বোঝা যাবে না। তারা নিজেরাই মিতুর বিষয়টা নিয়ে কথা বলছে, তার মধ্যে হঠাৎ করে চাকা পাংচার হওয়ার শব্দ। সামনের চাকা পাংচার হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ব্যারিকেডে ধাক্কা মারল। কপাল ভালো, ধাক্কা লেগে দাঁড়িয়ে পড়েছে। কারোর কোনো ক্ষতি হয়নি। বৃষ্টি হচ্ছে, তার উপর চাকা পাংচার। নিহাদ দ্রুত বাইরে বেরিয়ে আসল। নিতুও বাইরে বেরিয়ে এসেছে। আচমকা অ্যাক্সিডেন্ট হওয়ায় সারা শরীর কাঁপুনি দিতে শুরু করেছে। বৃষ্টির মধ্যে পুরো রাস্তাটাই ফাঁকা। সাহায্যের মতো কেউই নেই। কোনো উপায় না পেয়ে নিহাদ দাঁড়িয়ে আছে। এখান থেকে গ্যারেজও অনেক দূরে। ফোন করেছিল। তাদের আসতে অনেক সময়ই লেগে যাবে। হঠাৎ একটা বাইক তাদের সামনে এসে দাঁড়াল। দুজন বসে আছে, কিন্তু দুজনেরই মুখ কালো কাপড়ে বাঁধা। কিছু বুঝে ওঠার আগেই হকিস্টিক দিয়ে নিহাদের মাথার পেছনে বাড়ি মারল। ঘুরে তাকাতেই আবারও মারল। হকিস্টিকের বাড়ি খেয়ে নিহাদ সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। নিতু বাধা দেওয়াতে তাকেও আঘাত করল। প্রথম আঘাতে নিতুও জ্ঞান হারিয়ে ফেলল। হঠাৎ একটা বাইক তাদের সামনে এসে দাঁড়াল। দুজন বসে আছে, কিন্তু দুজনেরই মুখ কালো কাপড়ে বাঁধা। কিছু বুঝে ওঠার আগেই হকিস্টিক দিয়ে নিহাদের মাথার পেছনে বাড়ি মারল। ঘুরে তাকাতেই আবারও মারল। হকিস্টিকের বাড়ি খেয়ে নিহাদ সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। নিতু বাধা দেওয়াতে তাকেও আঘাত করল। প্রথম আঘাতে নিতুও জ্ঞান হারিয়ে ফেলল। নিজের জ্ঞান হারানোর পূর্বে নিহাদকে মাটিতে লুটে পড়তেই দেখেছিল। পড়ে কি হয়েছে কিছুই মনে নেই। কে বা কারা যেন নিতুকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। পরদিন সকালে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে আশপাশে সবাইকে দেখলেও কোথাও নিহাদকে দেখতে পেল না। সবাই কেমন জানি আতঙ্কের মধ্যে আছে। মাথায় আঘাত করাতে অনেক রক্ত বের হয়েছে। অসম্ভব রকমের পেইন হচ্ছে। নিতু, আম্মু নিহাদ কোথায়? আম্মু, আমরা তো কিছুই জানি না। তোমাদের কি হয়েছিল সেটাও তো জানি না। হাসপাতাল থেকে ফোন পেয়ে আমরা ছুটে এসেছি। নিতু, নিহাদ কোথায় আম্মু? আমরা তো একসাথেই ছিলাম। আমাকে হাসপাতালে কে আনলো? আম্মু, নিহাদের খবর তো আমরাও কেউ জানি না। যারা তোমাকে নিয়ে এসেছে তারা বলল তোমাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিল। সেখানে অন্য কেউ ছিল না। নিহাদকে তারা দেখেইনি। নিতু এবার কান্না শুরু করে দিয়েছে। কি বলছেন আম্মু? আমরা তো একসাথেই ছিলাম। জানি না হুট করে কোথা থেকে দুইজন লোক এসে আমাদের মারতে শুরু করল। আব্বু, লোক দুটোকে কি তোমরা চিনো? কারা এসেছিল? নিতু, না আব্বু, আমরা তাদের মুখ দেখিনি। কালো কাপড়ে তাদের মুখ বাঁধা ছিল। কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেল। এত সময় সবাই ভেবেছিল তারা কার অ্যাক্সিডেন্ট করে আঘাত পেয়েছে।
কিন্তু নিতুর কাছে আসল ঘটনা জানতে পেরে আরো ভয় পাচ্ছে। আম্মু, তাহলে আমার ছেলেটা কোথায় গেল? ওরা আমার ছেলের সাথে খারাপ কিছু করেনি তো? আব্বু, যাই হোক আমাদের বসে থাকলে চলবে না। এখনই থানাতে যেতে হবে। যদি কিডন্যাপার হয়ে থাকে তাহলে তারা অবশ্যই মুক্তিপণ দাবি করবে। নিহাদের আব্বু আর দেরি না করে সাথে সাথে পুলিশের কাছে ফোন করলেন। পুরো ডিটেলস তাদের জানালেন। কিছুক্ষণ বাদেই পুলিশ হাসপাতালেই হাজির হয়েছে। তারা নিতুর কাছ থেকে সবকিছু জেনেই পরবর্তী পদক্ষেপ নেবে। নিতু তাদের সাথে কি ঘটেছে পুরোটাই বলল। হঠাৎ করে মিতু এসে ঘটনা যে অন্যদিকে ঘুরিয়ে দিবে নিতু ভাবতেও পারেনি। মিতু নিজের বোনকে সাপোর্ট কিনা তার বিপক্ষ হয়ে কথা বলছে। সবার মনে মধ্যে অন্য ভাবনা ঢুকিয়ে দিয়েছে। নিতু নিজেই নাকি নিহাদের কিডন্যাপের পেছনে দায়ী। নিতুর আব্বু, এই তুই কি বলছিস এসব? নিজের বোনের নামে মিথ্যা কথা বলছিস? মিতু, আমি তো মিথ্যা কিছুই বলছি না। যা সত্য সেটাই বলছি। আব্বু, কি প্রমাণ আছে তুই সত্য বলছিস? মিতু, প্রমাণ তো আমি নিজেই। ওর সারা জীবনের অপকর্ম তো আর আমার অজানা নয়। আব্বু, বোন হয়ে বোনের নামে অপবাদ? রেগে গিয়ে চর মারলেন। চর খেয়েও মিতুর মাঝে কোনো শোক তাপ নেই। সকলের উদ্দেশ্য করে বলতে লাগল, মিতু, দেখুন ও আমার বড় বোন হতে পারে, তবুও যেটা সত্য আমি সেটাই বলছি। নিহাদের মতো ওর আরও অনেক বয়ফ্রেন্ড আছে, যাদের সাথে ও নিয়মিত কথা বলে। আজ ও কথা বলতে গিয়ে সরাসরি নিহাদের কাছে ধরা পড়ে যায়। আর নিজের বউ অন্য কারো সাথে কথা বলে জানতে পেরে নিতুর সাথে অনেক খারাপ আচরণ করে, এমনকি গায়েও হাত তুলেছে। নিতু এটা কিছুতেই মানতে পারছিল না নিহাদ তার গায়ে হাত তুলেছে। আর তখনই ও ওর বয়ফ্রেন্ডের সাথে মিলে প্ল্যান করে কিভাবে নিহাদকে শায়েস্তা করা যায়। ও আবারও ওর ছলাকলা দিয়ে নিহাদকে বোঝায়। নিহাদ ও সব ঠিক হয়ে গেছে ভেবে মেনে নেয়। নিতুকে খুব ভালোবাসে কি না, মুখ বাঁকা করে। তখনই ও ওর মোক্ষম চালটা চালে। আব্বু আম্মুর জন্য মন কেমন করছে বলে নিহাদকে বাসা থেকে বাইরে এনে নিজের বয়ফ্রেন্ডের ভাড়া করা গন্ডা দিয়ে নিহাদকে আঘাত করে। আর তাকে কোথায় নিয়ে গেছে সে তো নিতুই বলতে পারে। এই জন্য দেখছেন না ওর মাথায় আঘাত পাওয়া অজ্ঞান হওয়ার নাটক ধরেছে। নিজেকে বাঁচাতে ইচ্ছা করেই মাথায় আঘাত করে এখন নাটকের মোড় অন্যদিকে ঘুরাতে চাইছে। কিন্তু আমি তো তা হতে দিব না। আমি যে বরাবরই সত্যের পথে। হোক সে নিজের বোন বা অন্য কেউ, তাতে আমার কিছুই যায় আসে না। মিতুর কাছে নতুন গল্প শুনে সবাই তো হতো বাক। তাহলে নিতুই সব নাটের গুরু? নিহাদের আম্মু তো আর কিছু না শুনে নিতুকেই দোষী বলতে শুরু করে দিয়েছে। নিতুকে কথা বলার সুযোগই দিচ্ছে না। আর নিতু যে পাল্লা দিয়ে কথা বলবে সেটাও পারছে না। কথা বলতে গেলেই মাথায় পেইন উঠে জ্ঞান হারিয়ে ফেলছে। সকলে যেন সত্য আর মিথ্যার মাঝে দাঁড়িয়ে আছে। কোনোটা সত্য কোনোটা মিথ্যা বোঝাই যাচ্ছে না। পুলিশ, এই যে মিস মিতু, আপনি কিভাবে এত কিছু জানলেন? আর আপনি সবটাই যদি আগে থেকে জেনেই থাকেন তাহলে কেন বললেন না? মিতু, দেখুন পুলিশ অফিসার, সত্য উদ্ধার করা আপনাদের দায়িত্ব। আমি যদি সব বলে দিব তাহলে আপনারা কেন আছেন? পুলিশ, দেখুন ম্যাম, কারো উপর অভিযোগ দায়ের করতে গেলে সাক্ষী লাগে, প্রমাণ লাগে। আমরা তো শুধু আপনার মুখের কথাতে কাউকে দোষী বলে ধরতে পারি না। মিতু, জানি। তাই তো সব প্রমাণ নিয়েই দোষারোপ করছি। আর সাক্ষী হিসেবে আমার নামটাই নিন। প্রমাণ আপনারা কাল পেয়ে যাবেন। আর কথা দিলাম, প্রমাণ দেখে আপনারাও লাফিয়ে উঠবেন। মিতুকে এত জোর দিয়ে বলতে দেখে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে।
কিন্তু সবাই যে নিতুকেই দোষারোপ করবে ভাবতেও পারেনি। সবার মুখে একই কথা, কিডন্যাপ যদি হয়েই থাকে তাহলে নিতুকে কেন কিডন্যাপ করল না? নিশ্চয় কিডন্যাপের সাথে নিতুরও হাত আছে। পুলিশরাও সেটাই ধরে নিয়েছে। নিতুই কিডন্যাপ করিয়েছে। তবে সে যে এখন অসুসহ্য তাতে কোনো সন্দেহ নেই। তাই সুসহ্য না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালেই রাখা হবে। তারপরই তাকে থানাতে নেওয়া হবে। নিতুর আব্বু আম্মু অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারছে না। তবে নিহাদের আব্বু এখনো কোনো সিদ্ধান্ত নেননি। সত্যি কি নিতু অপরাধী সেটাও বলছে না। আগামী কাল মিতুর দেওয়া প্রমাণ দেখেই বলবেন সত্যি নিতু অপরাধী কি না। এখন আপাতত পুলিশকে তাদের কাজ করতে বলে দিল। যেভাবেই হোক নিহাদকে খুঁজে বের করতে বললেন। নিহাদকে পেলে নিতু আর মিতুর সামনে মোকাবেলা করা যাবে। নিতুর আব্বু আম্মু অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারছে না। তবে নিহাদের আব্বু এখনো কোনো সিদ্ধান্ত নেননি। সত্যি কি নিতু অপরাধী সেটাও বলছে না। আগামী কাল মিতুর দেওয়া প্রমাণ দেখেই বলবেন সত্যি নিতু অপরাধী কি না। এখন আপাতত পুলিশকে তাদের কাজ করতে বলে দিল। যেভাবেই হোক নিহাদকে খুঁজে বের করতে বললেন। নিহাদকে পেলে নিতু আর মিতুর সামনে মোকাবেলা করা যাবে। প্রায় 6 ঘন্টা অতিক্রম করার পর মাথায় পেইন হওয়া অনেকটাই কমেছে। নিতুর আব্বু একটু দূরে বসে থাকলেও আম্মু কাছেই বসে আছে। নিহাদের আম্মু সকাল থেকে একবারও খোঁজ নেননি। অবশ্য বাবা বেশ কয়েকবার দরজা থেকে উকি দিয়েছেন। নিতু পিঠের বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। দৃষ্টি জোড়া পায়ের দিকে থাকলেও ভাবনার জগতে হারিয়ে আছে। নিতু মাথা উঁচু করে তার মায়ের দিকে তাকিয়ে। নিতু, আম্মু তোমরাও কি ভাবো আমিই নিহাদের কিডন্যাপ করিয়েছি? আমিই অপরাধী। আম্মু, আমি জানি তুই কোনো অপরাধ করিসনি। নিতু, সবাই তো আমাকে অবিশ্বাস করছে। আমাকেই অপরাধী ভাবছে। তোমরাও হয়তো তাই ভাবছ। আম্মু, মা হয়ে কিভাবে নিজের মেয়েকে অবিশ্বাস করব? নিতু, মিতু ও তো তোমার মেয়ে। তাকেও নিশ্চয় বিশ্বাস করছ? আম্মু, তোরা দুইজনই আমার মেয়ে। আমি চাই তোরা দুইজনই সুখে থাক, শান্তিতে থাক। আমি এটাও জানি মিতু তার জেদের বসে যা কিছু করতে পারে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সব পারে। জানি না তোরা কে সত্য বলছিস আর কে মিথ্যা। শুধু আল্লাহর কাছে এটাই বলবো যে সত্য বলছে তারই জয় হোক। আর এটাও জানি জয় যারই হোক পরাজয় হবে বাবা মায়ের। এক মেয়ের জয় হলে আরেক মেয়ের হবে পরাজয়। জানি না জয়কে উপভোগ করব নাকি পরাজয়কে মেনে নিব। আজ যে কঠিন পরীক্ষার মধ্যে বাধা পড়েছি। নিতু শুধু চোখের জলই বিসর্জন দিল। মাকে বোঝানোর মতো কোনো শব্দই তার কাছে নেই। নিজেকে কি বলে বোঝাবে সেটাই জানা নেই। মাকে কি বোঝাবে? মা বাবার পাশাপাশি নিতুকে আর একজন এসে খোঁজ নিচ্ছে। সে হলো পুলিশ। তাদেরও যেন তরস সইছে না। জেলে ঢোকাতে পারলেই বাঁচে। নিতু শুধু এই খেলার শেষটা দেখার আশায় চেয়ে আছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার একমাত্র মানুষটি ছিল নিহাদ। আর এখন তো সে তার অপরাধেও অপরাধী। সময় ঘড়ি টিকটিক করতে করতে পরদিন সকালে পৌঁছে গেছে। নিতুও শারীরিকভাবে অনেকটাই সুসহ্য। নিহাদের আব্বু আম্মু, নিতুর আব্বু আম্মু, মিতু পুলিশের লোকেরা সবাই উপস্থিত আছে। মনে হচ্ছে হাসপাতালেই কোর্ট বসেছে। সত্যি তো কোর্ট বসেছে। নিতুকে অপরাধী প্রমাণ করার কোর্ট বসেছে। মিতু সকলের সামনে প্রমাণ তুলে ধরলেই নিতু অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে পড়বে। পুলিশ, মিস মিতু, আপনি কাল আমাদের সকলের সামনে বলেছিলেন আপনার বোনের বিরুদ্ধে প্রমাণ দিবেন।
আপনার কথার ভিত্তিতে আমরা এফআইআরও দায়ের করেছি, কিন্তু এখানে চৌধুরী সাহেবের মান সম্মান জড়িত, তাই আমরা 100% কনফার্ম না হয়ে কিছু করতে পারব না। আপনি এখন উপযুক্ত প্রমাণ দিতে পারলেই আমরা আমাদের কাজ করব, নয়তো আপনাকেও ছাড়া হবে না। মিতু, দেখুন অফিসার কাকে ছাড়বেন আর কাকে ধরবেন সে না হয় পরে দেখা যাবে। আগে তো বলুন, অপরাধী প্রমাণ হলে টাকা খেয়ে ছেড়ে তো দিবেন না? পুলিশ, মিস মিতু, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। সবাইকে এক মাল্লায় মাফতে আসবেন না। আপনার কাছে প্রমাণ চাওয়া হয়েছে, আপনি প্রমাণ দিন। মিতু, দিব। এত ব্যস্ত কেন? মিতু নাম ধরে ডাক দিতেই নতুন একজন যুবক ছেলের আগমন। তাকে আগে কেউ কোথায় দেখেছে বলে তো মনে হয় না। একে অপরের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে বকবক করছে। মিতু ছেলেটাকে দেখিয়ে সকলের উদ্দেশ্যে বলতে লাগল, দেখুন, কাল বলছিলাম না নিতুর অনেক বয়ফ্রেন্ড আছে, ইনিই তার মধ্যে একজন। আর এর সাথে মিলেই নাকি নিতু সব প্ল্যান করেছে। আর ছেলেটাও যেন কেমন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলতে লাগল নিতুই তার গার্লফ্রেন্ড। নিতু নাকি নিহাদকে মেরে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে, আর সে নিতুর কথাতেই নিহাদকে কিডন্যাপ করে। নিতুর কথাতে নিহাদকে উঠিয়ে নিয়ে একটা নির্জন জায়গাতে মেরেও ফেলেছি। নিহাদকে মেরে ফেলেছি কথাটা শুনেই রুমের পরিবেশ থমেথমে হয়ে উঠেছে। সকলেই হতবাক হয়ে গেছে। এত সময় নিতুর প্রতি সামান্য সহানুভূতি থাকলেও মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। নিহাদের আম্মু তো ডাইনি বলে গলা চেপেই ধরেছে। ছেলের খুনিকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। ছেলেটাকে সাথে সাথেই পুলিশ আটক করে হাতকড়ি পরিয়ে দিল। দুইজন মহিলা পুলিশ এসে নিতুকে আটকে ফেলল। নিতু বরাবরের মতোই চুপ হয়ে আছে, কেননা সে ভালোই করেই জানে তার কথার কোনো দাম নেই। মিতুর দেওয়া প্রমাণ ভুল প্রমাণ করার মতো ক্ষমতাও তার নেই। মুখের কথা সম্পূর্ণ মূল্যহীন। প্রমাণ দরকার, হোক সেটা সত্য বা মিথ্যা, তাতে কোনো যায় আসে না। পুলিশ তাদের নিয়ে যাবে, ঠিক তখনই নাটকে নতুন টুইস্ট। নিতুর বন্ধু সাইদের আগমন। সাথে করে দুজনকে নিয়ে এসেছে। একজনের মাথা থেকে গলা পর্যন্ত কাপড়ে ঢাকা। তবে অন্যজনকে দেখে মিতু যে এতটা বিচলিত হবে সেটা কেউ ভাবতেই পারেনি, কেননা ছেলেটা আর কেউ না, মিতুর বয়ফ্রেন্ড। এমন পরিস্থিতিতে তাকে দেখতে হবে ভাবতেও পারেনি। তাকে দেখা মাত্রই বাকরুদ্ধ হয়ে গেছে। সাইদ, বাহ বাহ, অপরাধী চিহ্নিত করা বোর্ড বসেছে দেখছি। কিন্তু অফিসার অপরাধীদের না ধরে নির্দোষীকে নিয়ে যাচ্ছেন কোথায়? পুলিশ কি বলতে চাইছেন কি? আমরা অপরাধীকেই নিয়ে যাচ্ছি, আমাদের কাজে বাধা দেবেন না বলে দিলাম। সাইদ, তা আমি কি জানতে পারি কেন তাদের নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশ, হ্যাঁ, এই যে ইনি নিতুকে উদ্দেশ্য করে তার হাজবেন্ডকে কিডন্যাপ করে বয়ফ্রেন্ডের সাথে মিলে হত্যা করেছে। সাইদ, আইসি, তাহলে ইনি কে? লোকটার মাথা থেকে কাপড় সরিয়ে কাপড়ে ঢাকা ব্যক্তিটা আর অন্য কেউ না, স্বয়ং নিহাদ। নিহাদকে জীবিত দেখে সকলের মধ্যে উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে গেছে। একটু আগে যার মৃত্যু সংবাদ শুনল সেই সামনে দাঁড়িয়ে আছে। সারা শরীরে মারের দাগ, হাতে পায়ে নখ নেই। মনে হচ্ছে প্লাস দিয়ে মাংস থেকে নখগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। মেরে না ফেললেও একদিনেই মরার মতো করে ফেলেছে। নিহাদের বাবা মা ছেলেকে পেয়ে যেন আকাশের চাঁদ ফিরে পেয়েছে। নিহাদকে দেখেই নিতু দু হাত তুলে শুকরিয়া আদায় করল। নতুন করে কান্নার ঢল পড়েছে, তবে এটা ফিরে পাওয়ার আনন্দে। নিহাদের অবশ্যজ্জা এতটাই কাহিল তাকে দ্রুত চিকিৎসার জন্য ইমার্জেন্সিতে পাঠানো হল। সাইদ, তো অফিসার এবার বলুন, নিতু কি অপরাধী নাকি নির্দোষ?
পুলিশ, সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না। পুরো বিষয়টাই তো তালগোলে। সাইদ, তবে এখনই ক্লিয়ার করে দিচ্ছি। নিতু একদমই নির্দোষ। সে তার স্বামীকে কিডন্যাপ করার কোনো প্ল্যানই করেননি। সে তো জানতো না রাস্তায় কি ঘটবে। পুলিশ, তাহলে কিডন্যাপটা করল কে? সাইদ, তার আগে যিনি এই মহান অপরাধের দায় নিজের ঘাড়ে নিলেন তার কাছে কিছু জেনে নেই। যেই ছেলেটি নিতুর বয়ফ্রেন্ড বলছিল। সাইদ ছেলেটিকে একটা চড় মেরে, তো এবার বল কেন তুই কিছুই না করে খুনের দায় নিতে যাচ্ছিলি? ছেলেটি, আমাকে মারবেন না। আমি সবই সত্যি বলছি। সাইদ, হ্যাঁ বল। কি কারণ তার পেছনে? ছেলেটি, 10 লাখ টাকার জন্য। সাইদ, 10 লাখ টাকা? খুনের অপরাধে তো তোর ফাঁসি হতো আর তুই 10 লাখে মরতে রাজি হয়ে গেলি? ছেলে, মরতে তো আমার এমনিই হতো। আমার ক্যান্সার। লাস্ট স্টেজে। খুব বেশি দিন বাঁচলে 1 মাস। ফ্যামিলির হাল ধরার মতো কেউই নেই। মরেই তো যেতাম, তাই নিজেকে বিক্রি করে যা হতো তা দিয়ে অন্তত পরিবারের একটা পথ হতো। আমাকে কি বলতে হবে সেটা বলেছিল। তার বিনিময়ে 10 লাখ টাকা পাব। আমি সুযোগটা হাতছাড়া না করেই রাজি হয়ে যায়। আমি মরলে অন্তত আমার ফ্যামিলি তো ভালো থাকবে। কিন্তু পুরা কপালে সে সুখ সহ্য হল না। ছেলেটার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। যাকে একটু আগে কত গালি দিয়েছে আর মনে মনে তার জন্য কষ্ট হচ্ছে। সাইদ, সেটা তো বুঝলাম, বাট তোমাকে টাকা দিতে চেয়েছিল কে? ছেলেটি, সেটা আমি নিজেও জানি না। আমাকে তো ফোন করে অফার করা হয়েছিল। আর কি বলতে হবে সেটা ম্যাডাম মিতুকে দেখিয়ে বলে দিয়েছেন। সকলের দৃষ্টি এখন মিতুর দিকে। আর মিতুর দৃষ্টি তার বয়ফ্রেন্ডের দিকে। সাইদ, সেটা তো বুঝলাম, বাট তোমাকে টাকা দিতে চেয়েছিল কে? ছেলেটি, সেটা আমি নিজেও জানি না। আমাকে তো ফোন করে অফার করা হয়েছিল। আর কি বলতে হবে সেটা ম্যাডাম মিতুকে দেখিয়ে বলে দিয়েছেন। সকলের দৃষ্টি এখন মিতুর দিকে। আর মিতুর দৃষ্টি তার বয়ফ্রেন্ডের দিকে। মিতুর আব্বু আম্মু তার সামনে এসে দাঁড়াতেই মাথা নিচু ককড়ে ফেলল। তাদের চোখে চোখ রাখার ক্ষমতা যেন তার মধ্যে নেই। বাবা তো স্রেফ জানিয়ে দিলেন তার মতো কুলঙ্গার মেয়ের বাবা তিনি না। পুলিশ, তো ম্যাম এত সময় অনেক দেমাগ দেখিয়েছেন। কাকে ধরব কি করব সাজেশন দিচ্ছিলেন। সত্যের পথের পথিক। কোথায় গেল আপনার সত্যবাদিতা? কোথায় আপনার সততা? বলছিলেন না যে টাকা খেয়ে অপরাধীদের ছেড়ে দিব কি না? আপনাকে কথা দিলাম টাকা খেয়ে অন্তত আপনাকে ছাড়ব না। পুলিশ প্রশাসন থেকে আপনার সর্বোচ্চ শাস্তির দাবিই জানানো হবে। সাইদ, অফিসার, একটু ওয়েট করুন। শাস্তি তো পাবেই, বাট মিতু ম্যাডামের কাছ থেকে জেনে নিলে হতো না কেন তিনি এই মহান অপরাধে সামিল হলেন? মনের খোয়াশ যে এখনো মিটল না। প্লিজ বলুন না, নয়তো যে আফসোস থেকে যাবে। মিতু এবার কাঁদতে শুরু করে দিয়েছে। তবুও তার কান্না দেখে কারো ভেতরে কোনোই প্রতিক্রিয়া নেই। বরং মুখ ভেঙচিয়ে আরও অভিনয় করতে বারণ করলেন। মিতু তার বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে চোখের পানি মুছে বলতে লাগল, মিতু, আমার সাথে আর একজন শামিল আছে, যার ইশারাতেই পুতুলের মতো চলতে বাধ্য হয়েছি। সাইদ, বাধ্য? বোনের সংসার ভাঙা, তাকে জেলে পাঠানো, মিথ্যা সাক্ষী দেওয়া, এসব বাধ্য হয়ে করেছেন? আর কত মিথ্যা বলবেন আপনি? একটু তো লজ্জা করুন। ঘরের শত্রু বিভীষণ শুনেছি, কিন্তু বোনের শত্রু বোন এই প্রথম দেখলাম। বিভীষণ ও আপনার কাছে হার মানবে? মিতু, আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করছেন না, কিন্তু সত্য তো এটাই, আমি বাধ্য হয়ে বোনের শত্রু হয়েছি।
সাইদ, আচ্ছা মেনে নিলাম আপনি বাধ্য হয়েই করেছেন। তো জানতে পারি কি এমন বাধ্যবাধকতা ছিল? মিতু, নিতুর কোনো বয়ফ্রেন্ড নেই। নিহাদকেই ও মনে প্রাণে ভালোবাসে। আর তাকে বিয়ে করবে বলে সাজিদকেও না করে দেয়। সাজিদ নিতুকে দেখতে এসেই আব্বুর কাছে অপমানিত হয়। সকলের সামনে আব্বু তাকে জুতা দিয়ে মারায়, তার ভেতরে জেদ ঢুকে যায়। নিতুকে পেল না, আবার আব্বুর কাছেও অপমানিত হতে হয়। আর এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। নিতুকে এমন শাস্তি দিতে চেয়েছিল যাতে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হয়। কিন্তু নিতুকে না পেয়ে আমাকেই তার টোপ হতে হয়েছে, কথাটা বলতেই আবারও কেঁদে ফেলল। সেই দিন নিতুর গায়ে হলুদ ছিল। বাসায় বিয়ের ব্যস্ততা। এদিকে রোমেলের, তার বয়ফ্রেন্ড, সাথে কথা বলবো কিন্তু ফোনে ব্যালেন্স ছিল না। বাসায় কাউকে কিছু না বলেই বাইরে এসেছিলাম রিসার্চ করাতে। আর ওটাই আমার কাল হয়ে দাঁড়ায়। বাসার বাইরে বেরোতেই একটা মাইক্রো থেকে 4-5 জন লোকে জোর করে উঠিয়ে নেয়। মুখ চেপে রাখায় চিল্লাতেও পারিনি। তারপর তারা কোথায় নিয়ে গেছিল জানি না। একটা রুমে আটকে রেখে দেয়। কিছুক্ষণ বাদেই সেই রুমে সাজিদ আসে। প্রথমে তাকে দেখে সাহস পেলেও পরে বুঝতে পেরেছিলাম সেই আমাকে উঠিয়ে এনেছে। তার চোখে মুখে হিংস্রতা দেখে আরও ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু ও যে হিংস্র জানোয়ারের মতো আমাকেই খুবলে খাবে ভাবতেও পারিনি। প্রথমে আমার শরীরে যৌন উত্তেজক ইনজেকশন দেয়। আমার এখনো মনে আছে সেই দিনের কথা। সাজিদের খুব বেশি জোর খাটাতে হয়নি, কেননা সে আগে থেকে যৌনকামনা আমার শরীরে মিশিয়ে দিয়েছিল। আমার শরীরটা তার কুমতে সায় দিলেও মন একবার ওর সায় দেয়নি। তবুও তার কাছে হার মানতে হয়েছে। আমার ইচ্ছার বিরুদ্ধেই সেক্স করে। আমি ভেবেছিলাম হয়তো এটাই শেষ। বাবা আর বোনের ঝাল আমাকে দিয়ে মিটিয়ে ক্ষান্ত হবে। কিন্তু না, ওটা জাস্ট তার একটা চাল ছিল। সে আমাদের এই যৌন লীলা ক্যামেরা বন্দি করে। আর এমনভাবে ভিডিওগুলো করা যাতে শুধু আমাকেই দেখাচ্ছে। তাকে বিন্দু মাত্রও বোঝা যাচ্ছে না। আমি কাপড় পরে বাইরে বেরোতেই ভিডিও দেখিয়ে বলে তার কথা মতো না চললে রোমেলকে দেখিয়ে দিবে। আমি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাই। কিন্তু যখন সে নিহাদের কাছে ভিডিও পাঠিয়ে নিতুর সংসার ভাঙার কথা বলে তখন আমি পিছু হাটে গিয়েছিলাম। কিন্তু ও আমাকে বারবার রোমেলের কাছে ভিডিও পাঠিয়ে দিবে বলে হুমকি দিতে থাকে। আমি কোনোভাবেই রোমেলকে হারাতে পারব না। রোমেল যে ভিডিওটা দেখলেই আমার জীবন শেষ হয়ে যেত। তাই নিজের ভালোবাসাকে বাঁচাতে বোনের শত্রু হয়েছি। রোমেলকে পাওয়ার জন্য নিজের বোনকে, বোনের অস্তিত্বকে কোরবানি দিয়েছিলাম। কিন্তু কাল যখন জানতে পারলাম নিহাদ নিতুকে মেনে নিয়েছে, তখনই সাজিদকে ফোন করে বলে দিয়েছিলাম। আর কাল ওরা দুজনই আমার কাছে সত্যটা জানতে আসছিল। এই সুযোগে সাজিদের সাথে প্ল্যান করে ব্রিজের কাছে তার কাটা রেখে প্রথমে তাদের টায়ার পাংচার করিয়েছিলাম। সাজিদের ভাড়া করা লোকেরাই নিহাদকে নিয়ে গেছিল, আর নিতুকে ফেলে যাওয়ার কারণ যাতে তার উপর দোষ চাপানো যায়। এদিকে নিহাদকে মেরে ফেলবে আর অন্যদিকে নিতু জেলে পচে মরবে। এই ছেলেটাকেও সাজিদই ফোন করে অফার করেছিল। কিন্তু নিহাদ কিভাবে বেঁচে ফিরল আর আমাদের প্ল্যানই বা কে জানল জানি না। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। সাইদ, ধন্যবাদ ম্যাম সবকিছু সত্য বলার জন্য। আর সত্য না বললেও কোনো ব্যাপার ছিল না, কারণ যেদিনই নিতু বুঝতে পেরেছিল আপনি আর আপনার কুকর্মের সাথী তার সর্বনাশ করতে পণ করেছেন সেদিনই নিতু আপনাদের কথা আমাকে বলেছিল। আর আমি সেদিন থেকেই আপনাদের নাম্বার ট্রেস করতে থাকলাম। আপনারা ফোনে কি বলতেন কি করতেন সবই আমি শত কিলোমিটার দূর থেকেও বুঝতে পারতাম। আপনারা যে এমন একটা ঘাটিয়া প্ল্যান করেছেন জানার সাথে সাথেই ছুটে আসি।
কিন্তু আপনাদের ডেরা খুঁজতে একটু বেশিই দেরি করে ফেলেছি। তাই তো একটা নির্দোষ নিরাপরাধ মেয়েকে অপমান অপদস্থ হতে হলো। কিন্তু দেরি করলেও সময় মতো নিহাদকে জীবিত উদ্ধার করতে পেরেছি। সাথে আপনার সঙ্গী কেউ। হয়তো আর একটু দেরি হলে নিহাদের লাশ পেতাম। আর আপনি পেতেন রুমেলকে। আপসোস আপনি না পেলেন জয়ী হতে, না পেলেন রুমেলকে। যার জন্য এত কিছু সেই রুমেল আপনাকে মেনে নিবে বলে তো মনে হয় না। সাইদ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, তো আর কিছু বলার আছে মিস মিতু ম্যাম? মিতুর যেন কোনো কথা বলারই শক্তি নেই। পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়েই আছে। পুলিশ, থ্যাংক ইউ মিস্টার সাইদ। আপনার জন্য গোটা একটা পরিবার বেঁচে গেল। সবই তো চেনা জানা হলো। এবার ইনাদের, নিতু, সাজিদ আর ছেলেটাকে উদ্দেশ্য করে মামা বাড়ি নিয়ে যায়। সেখানে যে তাদের জন্য অনেক সুস্বাদু খাবারের ব্যবস্থা করা আছে। পুলিশ তাদের নিয়ে যাচ্ছে তখন রোমেল একটু দাঁড়াতে বলল। রোমেল মিতুর সামনাসামনি দাঁড়িয়ে নিতুকে একটা চর মারল। রোমেল, যে ভালোবাসতে জানে সে কারো ভালোবাসাকে ভাঙতে পারে না। সত্য যতই ঢেকে রাখা হোক না কেন তা সামনে আসবেই। প্রকৃত সত্য গোপন করতে গিয়ে অনেক বড় অপরাধ করেছ। তোমার কোনোই ক্ষমা নেই। নিজের অপরাধের শাস্তি ভোগ করে আগের মৃত্যু হয়ে ফিরে এসো, তখন না হয় ভেবে দেখব। কথাগুলো বলেই তাদের নিয়ে যেতে বললেন। নিয়ে যান অফিসার। সবাই সবার ভুল বুঝতে পেরেছে। নিতু যে কোনো অন্যায় করেনি। নিহাদের আম্মু ও নিতুর কাছে ক্ষমা চাইতে যাবে তার আগেই নিতু বাধা দিল। সবাইকে পরম আদরে জড়িয়ে ধরল। নিহাদকেও স্ট্রেচারে করে নিতুর পাশেই আনল। নিহাদের আম্মু নিহাদের হাত ধরে নিতুর হাতে তুলে দিল। আম্মু, দোয়া করি বাবা তোরা সুখে থাক। ভাগ্য করে আল্লাহ আমাদের এমন বউ দিয়েছেন। নিহাদ আর নিতুকে কথা বলার সুযোগ করে দিয়ে সকলে বাইরে চলে গেল। নিতুও যেন সুযোগ পেয়ে নিহাদকে জড়িয়ে ধরার লোভ সামলাতে পারল না। নিহাদও নিতুকে শক্ত করে জড়িয়ে ধরল। হাজার বছরের ক্লান্তি শেষে তারা যেন একে অপরকে খুঁজে পেয়েছে। ভালোবাসার চাদরে একে অপরকে আগলে রেখেছে। যার শুরু আছে শেষ নেই। ভালোবাসা ছিল, আছে আর চিরকাল বেঁচে থাকবে। সবাই তাদের ভালোবাসার সাক্ষী রইলেন। সবাই তাদের জন্য দোয়া করেন। আপাতত কাহিনী এখানেই খতম। সমাপ্ত।